গত 15 বছরে পাচার হয়েছে প্রায় $20 বিলিয়ন, জানালেন গভর্নর। চলতি অর্থ বছর আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে 56%। বিনিয়োগের গতি আনতে নির্বাচনের তারিখ ঘোষণার সময় এসেছে মত সিপিডির। আগামী অর্থ বছরে 6.5% মূল্যস্ফীতি সম্ভব নয়। অর্থ পাচার সন্ত্রাসী কাজে অর্থায়নের অন্যতম মাধ্যম মোবাইল ব্যাংকিং, বলছে টিআইবি। স্বতন্ত্র আইন প্রণয়নের সুপারিশ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চলতি অর্থ বছরের 11 মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সন্দেহজনক লেনদেন রিপোর্টিং বেড়েছে 56%-এর বেশি। মূলত জুলাই বিপ্লবের পর এ ধরনের রিপোর্টিং ব্যাপক বেড়েছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আওয়ামী লীগের শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $20 বিলিয়ন। দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের মাধ্যমে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা লেনদেন হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। এ অর্থের বড় একটি অংশ পাচার হলেও অনেকেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ তথ্য বলছে, গেল অর্থবছর সন্দেহজনক লেনদেন বেড়েছে প্রায় 23%। প্রতিবেদনে বলা হয়, 2022-23 অর্থ বছরে 14,106টি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছিল বিএফআইইউ। তবে 2023-24 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 17,345টিতে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি সংস্থার সাথে 1,120টি তথ্য বিনিময় করেছে বিএফআইইউ, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 14% বেশি। মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের মাধ্যমে একটি স্থিতিশীল আর্থিক ব্যবস্থা এবং এটা প্রতিষ্ঠার পথে বিএফআইইউ অব্যাহত সফলতার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। লক্ষ কি টাকা উদ্ধার, না তাদেরকে শুধু হয়রানি করা বা জেলে পুরা তো খুবই কঠিন ব্যাপার। আমার কাছে প্রধানত হচ্ছে আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা আমাকে উদ্ধার করতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে কোনো ব্যাংক হিসাব জব্দ করা হবে না। তবে প্রাথমিকভাবে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করা হবে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর। আমরা একবারে তো সবগুলো করতে পারবো না, আমাদের ক্যাপাসিটিও তো সীমিত। তো সেই জন্য এক্স্যাক্ট নাম্বারটা এখনও সেইভাবে বলাটা মুশকিল। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। কারো কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে। এ সময় বিএফআইইউ জানায়, শুধু নিজেরা স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যাংকের হিসাব জব্দ করা হয় না, বিভিন্ন সংস্থার অভিযোগের ভিত্তিতেও জব্দ করা হয়। এবং আমরা রিকোয়েস্ট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়, তাই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা জরুরি বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। মঙ্গলবার সিপিডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এছাড়া সরকার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী অর্থ বছরের মধ্যে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনাও সম্ভব নয় বলে আশঙ্কা করে সংস্থাটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা অস্থিতিশীলতায় কমেছে দেশি বিদেশি বিনিয়োগ, ফলে দারিদ্রতা ও বৈষম্য বাড়ায়, দেশে কমেছে কর্মসংস্থানের হার। গবেষণা সংস্থা সিপিডি বলছে, চলতি অর্থবছর শেষে দেশের রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকায় পৌঁছাতে পারে। আর চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা। এছাড়া আগামী বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। নির্বাচনের কথা বলছেন, সরকারের পক্ষ থেকে একটা তারিখ একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে। আগামী অর্থ বছরের মধ্যে 6.5% মূল্যস্ফীতি কমানো সম্ভব কিনা, এখানে আমরা দেখতে পেয়েছি যে সেটা সম্ভব না। সিপিডি বলছে, নির্বাচন হলেই যে বাংলাদেশে দ্রুত প্রবৃদ্ধি হবে তা না।
সেজন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে জানান গবেষকরা। বলেন, বাপেক্স, ব্যাংকিং খাত, এনবিআর সহ অন্যান্য খাতের ডিজিটালাইজেশনের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। যে অনেক কিছু এখন আছে যেগুলো আমাদেরকে করতে হবে, তাই না? আমরা যদি ব্যাংকিং সংস্কারটাকে ভালোভাবে করতে পারি, ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারি, আমরা যদি এনবিআর এর সংস্কারটা ভালোভাবে করতে পারি, তাহলে এটার ফলাফলটা আমরা পরবর্তীতে পাবো। কিন্তু এখন আমাদের বিনিয়োগ হবে না, তার কারণ হলো যে নির্বাচন না হওয়া পর্যন্ত তো এটা মানে আর করা যাবে না, সেটা কিন্তু না। সিপিডি বলছে, মহার্ঘ ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দেয় অতিরিক্ত প্রায় 7,000 কোটি টাকা সরকারি ব্যয় বেশি খরচ হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী বছরেই স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের পরিকল্পনা করছে সরকার। তবে উত্তরণের পর তৈরি পোশাক ও রপ্তানির অন্যান্য খাতগুলোতে যে বাড়তি চাপ আসবে তা সামলাতে প্রস্তুত নন ব্যবসায়ীরা। রপ্তানি প্রণোদনার হারও কমতে পারে আসছে বাজেটে। বিশ্লেষকদের মতে, এলডিসি উত্তরণ প্রক্রিয়া সহজ করতে বাজেটে থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা। 2026 সালেই এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ। তবে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2024-25 অর্থবছরের মূল বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে মোট বরাদ্দ ছিল 1,03,000 কোটি টাকা, যেখানে রপ্তানি খাতে প্রণোদনা 9,025 কোটি টাকা। উন্নয়নশীল দেশে উত্তোলন হলে এই সুযোগ আর দেয়া হবে না। তবে ব্যবসায়ীরা বলছেন, উত্তোলনের জন্য প্রস্তুত নয় তৈরি পোশাক খাত সহ বেশ কয়েকটি খাত। অন্য দেশেও গার্মেন্ট বহুত এক্সপোর্টও আমাদের থেকে বেশি, তাদের হয়তো 20-30% অফ দ্য টোটাল এক্সপোর্ট। আমরা একটা পণ্যে নির্ভর করি। বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করবে, সেখানে ইন্টারন্যাশনাল কিছু অব্লিগেশনস আছে, সেই জায়গাগুলি যেন দ্রুত কমপ্লায়েন্সে নিয়ে আসা হয়। ডব্লিউটিওতে যে সমস্ত আমাদের 52 টেরিফ আছে, সমস্ত টেরিফ লাইনগুলি যেন এর আওতায় যে লিমিটটা আমরা ডিক্লেয়ার করেছি সেখানে চলে আসে। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এসব খাতে প্রণোদনার পরিবর্তে আগামী বাজেটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়ার পরামর্শ গবেষকদের। যে সমস্ত পণ্য ট্যারিফ রেশনালাইজ করার, একটু কমানো, একটু করে ফেজে কমানো যেতে পারে, এটা কমানোর সুযোগ রয়েছে। সেটা তো বাজেটটা তো ফিসকাল মেশার থাকে, অর্থাৎ রাজস্ব নীতি থাকে। রাজস্ব নীতির একটা বিষয় হচ্ছে আপনি সম্পদ আহরণ করবেন, আর আরেকদিকে হচ্ছে সম্পদটা ব্যবহার করবেন। এলডিসি উত্তোলনের পর বছরে রপ্তানি কমতে পারে 45,500 কোটি টাকা। এছাড়া সীমিত হবে সহজ শর্তের আন্তর্জাতিক ঋণ প্রাপ্তি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত 17 মে 3 সদস্যের এই তদন্ত কমিটি করা হয়। কমিটিকে আগামী 60 দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসির আদেশে বলা হয়, গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন সহ কোম্পানির সার্বিক বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে। পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এটি করা হয়েছে বলেও জানায় বিএসইসি। এর আগে গত 5 এবং 6 এপ্রিল ফুয়াং ফুডস বন্ধ এমডি মিয়া মামুনের বিরুদ্ধে অর্থ লোপাট সহ নানা অনিয়মের সংবাদ প্রচার করলে নড়ে চড়ে বসে বিএসইসি ও ডিএসসি। ডিএসসি থেকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশও। এদিকে বেক্সিমকো গ্রুপের সচল কোম্পানিগুলোকে টিকিয়ে রাখতে বিশেষ ব্যবস্থায় এলসি খোলার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সহ একাধিক শর্ত মেনে ঋণপত্র বা এলসি খোলার বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণের অর্থ উদ্ধার এবং বিতরণ করার ঋণের অর্থ সময় মতন ফেরত পাওয়া নিয়ে 20 ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত 7টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইচ মনসুর। বৈঠকে বেক্সিমকো গ্রুপের কিছুটা ভালো অবস্থায় থাকা কোম্পানিগুলো যাতে ব্যবসা করে টিকে থাকতে পারে এবং ব্যাংকগুলোকে টাকা ফেরত দিতে পারে, সেজন্য এলসির সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এসব কোম্পানি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। বেক্সিমকো যে সকল প্রতিষ্ঠান খেলাপি হয়নি
চালু অবস্থায় রয়েছে তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে সেই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা ওই কনসার্ন ব্যাংকগুলো, যে ব্যাংকগুলোর সাথে ওই প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। মালিকানার বিষয়ে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, কিন্তু বেক্সিমকোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এটাকে সম্পূর্ণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই সিদ্ধান্ত গ্রহণ করছে। মোবাইল আর্থিক সেবা খাত দ্রুত বিস্তৃত হলেও লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদেরকে বাণিজ্যিক ব্যাংকের তুলনায় কয়েক গুণ বেশি সেবা মূল্য দিতে হচ্ছে। এক গবেষণায় এ তথ্য দিয়েছে টিআইবি। অনলাইন জুয়া, বেটিং, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসী কাজে মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে বলেও গবেষণায় উঠে আসে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়। রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। এতে দাবি করা হয়, মোবাইল আর্থিক সেবা খাতের বিকাশ হলেও সুপরিকল্পিত সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হয়নি। এছাড়া প্রতিষ্ঠানভেদে বৈষম্যমূলক মডেল ও শর্তারোপ সহ নানা আইনি সীমাবদ্ধতার কথাও উঠে আসে। প্রতিবেদনে এমএফএসপির সক্ষমতা ও বিভিন্ন ঘাটতি ও জটিলতাও তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নানা অসঙ্গতির কারণে এ সেবা চালুর প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। সেবা মূল্য মোটামুটিভাবে সেবা প্রদানকারীদের হাতে একচেটিয়াভাবে হস্তান্তরিত থাকায় বা নিয়ন্ত্রিত থাকার ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের দিতে হচ্ছে তাদেরকে। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ পাচার বিষয়ে উদ্বেগ জানান টিআইবির নির্বাহী পরিচালক। অর্থ পাচার, অনলাইন জুয়া, এই ধরনের বেটিং, এই ধরনের ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেতে হয়েছে এবং বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে। মোবাইল আর্থিক সেবা খাতকে জনবান্ধব করতে স্বতন্ত্র আইন প্রণয়ন সহ 13টি সুপারিশ দিয়েছে টিআইবি। এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরো বেশি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন কর্মসূচিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। কর্মসূচিকে আরও আকৃষ্ট করতে শীঘ্রই মাঠ পর্যায়ে নির্দেশনা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সর্বজনীন পেনশন বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলা হয়। কর্মশালায় দক্ষ ও পেশাগত জনবল নিয়োগ, ব্যাংক, নির্বাচন কমিশন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার কার্যালয়ের সঙ্গে সংযুক্তিকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। গ্রাহকদের কাছ থেকে নিয়মিত চাঁদা পাওয়াকেও আরেক চ্যালেঞ্জ বলে মনে করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ পর্যায়ে নির্দেশনা দেবে। এছাড়া গ্রাহক আকৃষ্ট করতে সারা দেশে মেলা আয়োজনের কথাও জানানো হয় কর্মশালায়। মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে সড়কে আটকে রেখে গুলি করে 22 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মিরপুর 10 নম্বরে বাতেন রোডে সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরীর সাথে টাকা নিয়ে যাচ্ছিলেন। মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে তাদের পথ রোধ করে দুটি মোটরসাইকেলে যাওয়া 6 জন দুর্বৃত্ত গুলি ছুড়ে 22 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। গুলিতে আহত ব্যবসায়ীকে রাজধানীর সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এবার কোরবানির ঈদে কুষ্টিয়ায় বড় চমক, 40 মণ ওজনের গরু বাংলার ডন। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় এলাকাবাসী। আর পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনায় কালু। গরুটির দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের বুরহান মণ্ডল 3 বছর আগে ফ্রিজিয়ান জাতের এই গরুটি কিনে লালন পালন শুরু করেন। এরই মধ্যে এর ওজন হয়েছে 40 মণ। নাম রাখা হয়েছে বাংলার ডন। আমার আশা ছিল গরুর আমি হয়তো 21 লাখ বেচবো, বুঝেছেন। আমার দাম চাওয়া আছে মানুষের কাছে ঢাকাতে প্রত্যেকটা এই গরু, বড় গরুর সেক্টর, খামার বলতে বাংলাদেশে যত খামারই থাকুক একটা নাম, কিছু থাক বা না থাক, নামটা আছে। এছাড়া তার খামারে রয়েছে 30 থেকে 35 মণ ওজনের মাফিয়া, সুলতান, আলিফ, হামজা, রকি ও আদিলা নামে আরও 6টি গরু।
কুরবানির আগে বিশালদেহী গরুগুলো আসে আলোচনায়। জেলায় এবার কুরবানির জন্য 2,09,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বড় ব্যাপারীদের সাথে সমন্বয় করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ অফিস। এই গরুগুলো যারা বিক্রি করবে আমরা তাদের বিক্রির জন্য সহযোগিতা করতে পারি। যারা পাইকার থাকে আমাদের সাথে যোগাযোগ যখন করবে আমরা পাইকারদের সাথে তাদের যোগাযোগ করে দেব। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের ইউসুফ মোল্লা প্রস্তুত করেছেন 10 ফুট দৈর্ঘ্য ও 7.5 ফুট প্রস্থের কালুকে। 25 মণ ওজনের শার্টের দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। দানাদারটা কম খাওয়াই, ঘাস বেশিরভাগ ঘাস খাওয়াই। 25 মণ ওয়েট আছে বর্তমানে বডিতে, আর আমি 8 লাখ টাকা হইলে বিক্রি করব। কলাপাড়ায় ছোট বড় 90টি গরু ছাগলের খামার রয়েছে, যেখানে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 22,000 গবাদি পশু। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া $3 বিলিয়ন গবেষণা অনুদান প্রত্যাহার করে তা মার্কিন ট্রেড স্কুলগুলোকে দেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, হার্ভার্ড উগ্র বামপন্থী এবং পাখির মস্তিষ্কের প্রফেসরদের নিয়োগ দিচ্ছে। সে কারণে সরকার পরিচালিত গবেষণা অনুদান তাদের দেয়া উচিত নয় বলে উল্লেখ করেন ট্রাম্প। সম্প্রতি হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ক্ষমতা স্থগিত করতে চেয়েছিলেন ট্রাম্প প্রশাসন, তবে আদালত তার স্থগিত করে। হার্ভার্ড বলছে এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত, যা মার্কিন সংবিধান লঙ্ঘন করে। শেয়ার বাজারের খবর। ধারাবাহিক দরপতন দেশের 2 শেয়ার বাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও ডিএসইর প্রধান সূচক কমেছে 41.25 পয়েন্ট। এ সময় লেনদেন হয়েছে 272 কোটি টাকা। দর হারিয়েছে 60 কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 49.93 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 13 পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 41.25 পয়েন্ট কমে অবস্থান করছে 4,678 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয় 272 কোটি 74 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 9 কোটি 87 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 83টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 237টির। অপরিবর্তিত আছে 72টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে বিচ হ্যাচারি। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম ইউনিয়ন ব্যাংক, দ্বিতীয় আইসিবি, তৃতীয় অবস্থানে গ্লোবাল ইসলামী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 49.93 পয়েন্ট কমে অবস্থান করছে 13,164 পয়েন্টে। লেনদেন হয়েছে 10 কোটি 11 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 170 টাকা 57 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 143 টাকা 21 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 1 টাকা 44 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়ালের, বিনিময় হচ্ছে 32 টাকা 69 পয়সায়। অপরিবর্তিত আছে আরব আমিরাতের দিরহামের দরও, বিনিময় হচ্ছে 33 টাকা 38 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 400 টাকা 30 পয়সায়। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 29 টাকা 16 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।